সো হাই এভরিওয়ান। সো আমরা আজকে থার্মাল পাওয়ার প্ল্যান্ট ডিসকাশন করবো। এটা 3.2 মানে থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারে এই সাবজেক্টটা আছে এবং থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে এই ধরনের সাবজেক্ট ছিল, সেম সাবজেক্ট, তারই এক্সটেনশন পার্ট। তো সেই ভিডিওগুলো দেখলে এই নিউমেরিক্যালের ব্রিফ আইডিয়া পেয়ে যাবে। তবে আমি একবার তোমাদের সুবিধার জন্য একবার রিক্যাপ করিয়ে দেবো যে কোনো ধরনের নিউমেরিক্যাল সলভ করতে গেলে যে প্রিরিকুইজিট যে জিনিসগুলো আছে সেগুলো। চলো শুরু করা যাক। আমরা আজকে ডিসকাস করবো বেসিক সাইকেল সম্পর্কে, মানে একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট কিভাবে চলে সেটা একটা বেসিক ইন্ট্রোডাকশন দেবো খুব কম টাইমের মধ্যে, এবং যেটা তোমাদের নিউমেরিক্যাল সলভ করতে অবশ্যই কাজে লাগবে। তারপরে র্যাঙ্কাইন ডিএস ডায়াগ্রাম, টেম্পারেচার এন্ট্রপি ডায়াগ্রাম এবং প্রতিটা টার্ম কি তোমাদের একবার ছোট করে বলে দেবো। তারপরে বেসিক টার্মস মিনিং, ওই যেটা বললাম যে সবগুলো টার্মের মিনিং বলে দেবো, যাতে তোমরা কিছু যদি না পড়ে থাকো তাহলেও বুঝতে পারো। আর মলিয়ার চার্ট কিভাবে দেখতে হয়, মলিয়ার চার্ট কি সেটা বলবো, এবং স্টিম টেবিল কি সেটা কিভাবে দেখতে হয় সেটা বলবো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে প্রিরিকুইজিট হিসাবে আমি তোমাদের বলতে চাইছি সেটা হচ্ছে একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট কিভাবে চলে, বা বেসিক্যালি আমরা সেখানে কি করি। দেখো, এখানে থার্মাল পাওয়ার প্ল্যান্ট মানে কিছুই না, এটা হচ্ছে তোমরা এই যে তাপীয় শক্তি সেটা থেকে আমরা ইলেকট্রিক পাওয়ার পাচ্ছি। থার্মাল পাওয়ার থেকে ইলেকট্রিক পাওয়ার পাচ্ছি। কিভাবে পাচ্ছি না, আমরা একটা জায়গায় কয়লাকে বার্ন করি, কয়লাকে বার্ন করলে কি পাবো, প্রচুর পরিমাণে হিট পাবো। এই হিটটা দিয়ে আমরা কি করি, জলকে গরম করি, জলকে গরম করলে কি পাবো, আমরা স্টিম পাবো। তাহলে আমি এখানে যদি কোলকে বার্ন করি, সেই জায়গাটাকে বলা হয় বয়লার, যেখানে কয়লাকে বার্ন করা হয়। তারপর এখানে আমি এইখানে জলের যে ছোট ছোট টিউব, সেইগুলো আমি বয়লারের গা বেরিয়ে নিয়ে যাই, এবং তারপরে সেখানে একটা স্টিম ড্রাম বলে জিনিস হয়, যেটা আমি তোমাদের সেই সম্পর্কে পরে বলবো। তবে তোমরা মোটামুটি ধরে রাখো, এখানে আমরা কয়লা বার্ন করলাম, একটা হিট পেলাম, সেই হিট ট্রান্সফার করলাম কোথায় না জলের টিউবের মধ্যে দিয়ে, তার ফলে জলের টিউবের মধ্যে থাকা জলগুলো স্টিমে পরিণত হলো। সেই যে স্টিম তৈরি হলো এখানে, তাহলে তুমি কি পেলে, তুমি এখানে যখন বয়লারে ঢুকছিল তখন তুমি ওয়াটার দিলে, কিন্তু আউটপুটে কি পেলে, স্টিম পেলে। এই স্টিমকে তুমি নিয়ে যাও টারবাইনের মধ্যে। তাহলে টারবাইনের মধ্যে নিয়ে গেলে কি হবে, টারবাইনের ব্লেড আছে, এবং তুমি ধরো এই যে বয়লারে যে তুমি যে স্টিমটা তৈরি করবে বয়লারের পর, সেটা হাই প্রেসার হাই টেম্পারেচার হয়। তাহলে হাই প্রেসার হাই টেম্পারেচারের স্টিম যদি টারবাইনের উপর গিয়ে ছাড়া হয়, তাহলে টারবাইনের ব্লেড রোটেট হতে থাকবে। তাহলে টারবাইনের সাথে কানেক্টেড থাকে জেনারেটর, এবং আমরা জানি যে টারবাইন থেকে জেনারেটর, মানে টারবাইন যখন ঘুরছে তাহলে জেনারেটরের যে প্রাইম মুভার সেটা টারবাইন, সে তার প্রাইম মুভার হিসাবে কাজ করছে, এবং আমরা যেভাবে ইলেকট্রিসিটি তৈরি করি সেইটা এই জেনারেটর টারবাইন কানেক্টেড আছে, এবং এখান থেকে আমি আমার ইলেকট্রিসিটি পাচ্ছি। চলো, তাহলে টারবাইন পর্যন্ত গেল, কি গেল, স্টিম গেল। এরপরে এই স্টিমটাকে কি করা হয়, কনডেন্সারে এনে ফেলা হয়। তুমি বলবে এই কনডেন্সার কি, এটার আবার কেন প্রয়োজন পড়লো? দেখো, এই যে বয়লার ফ্লোর আর এই যে টারবাইন ফ্লোর, এটার হাইটটা একটু কম, মানে টারবাইন অলরেডি অনেকটা নিচে নেমে চলে এসেছে। তাহলে তোমার যে যে স্টিমটা বেরোবে, স্টিমটা যেটা বেরোবে টারবাইন থেকে, সেই স্টিমটাকে তোমায় যদি আবার রিসাইকেল করতে বা রিইউজ করতে পারো, করতে হয়, তাহলে তোমাকে আবার বয়লারে ওঠাতে হবে। আর বয়লারের হাইট এই হাইটের থেকে অনেক বেশি, তাহলে স্টিমকে আবার কোনো কিছু করে পাম্প করে উপরে ওঠাতে হবে। এবার পাম্প শুধুমাত্র লিকুইড স্টেটে কাজ করে, তাই স্টিম কিন্তু থাকলে হবে না, তোমাকে স্টিমকে কনডেন্স করে দিতে হবে। কনডেন্স মানে স্টিমকে তুমি জলে পরিণত করে দেবে, সেই জন্য আছে কনডেন্সার, যেটাকে আমি সিরার লিখলাম। এবং কনডেন্সারের পর তাহলে এখানে আমি কি পেলাম, আবার ওয়াটার পেয়ে গেলাম। এই ওয়াটারকে আমি পাম্পে নিয়ে যাব, পাম্প দিয়ে আমি এটা পাম্প করব, এবং পাম্প করে আবার এই ওয়াটারকে আমি ইউজ করব। এবার এই যে ওয়াটারটা ইউজ করা, এটাকে আমরা ওয়াটার ফিডিং করছি, তাই না? তো এইটাকে এই জন্য নাম দেওয়া হয় ফিড ওয়াটার, এটাকে ফিড ওয়াটার বলে। এবং এই হচ্ছে স্টিম, যেটা টারবাইনে যাচ্ছে, টারবাইনে এক্সপানশন হচ্ছে, এক্সপানশন হওয়ার ফলে এখানে জেনারেটর কানেক্টেড আছে, টারবাইন ঘুরছে, জেনারেটরের শ্যাফটের সাথে কানেক্টেড, তারপরে আমরা এদিকে ইলেকট্রিক্যাল আউটপুট পাচ্ছি, ইলেকট্রিক্যাল আউটপুট। তাহলে আমি যদি টোটাল পাওয়ার প্ল্যান্টের কথা ভাবি, আমাকে ইনপুট কোথায় কোথায় দিতে হয়েছে, দেখো এইখানে আমাকে কি দিতে হয়েছিল, বয়লারের মধ্যে হিট ইনপুট করতে হয়েছিল, তাই এটাকে ক্যাপিটাল কিউ, অ্যামাউন্ট অফ দ্য হিট কে ক্যাপিটাল কিউ দ্বারা লেখা হয়, তাই এটাকে কিউ ইন লিখলাম। আচ্ছা, টারবাইন থেকে কি পেয়েছি, আমি আউটপুট পেয়েছি, কি পেয়েছি না, টারবাইন কিছু ওয়ার্ক ডান করেছে, সেটা হচ্ছে ডব্লিউটি লিখলাম। তাহলে টারবাইন থেকে আমি ওয়ার্ক ডান আউটপুট পেয়েছি। কিন্তু দেখো, আরেকটা জায়গায় আমাকে হিট ইনপুট করতে, হিট না, আরেকটা জায়গায় আমাকে
এনার্জি ইনপুট করতে হচ্ছে, কোথায় না পাম্পের ক্ষেত্রে। এবারে পাম্পে তুমি কি দেবে, ইলেকট্রিক্যাল পাওয়ার দেবে, তার মানে এখানে কিছু পরিমাণ ওয়ার্ক ডান তোমাকে বাইরে থেকে করতে হচ্ছে এই সাইকেলটাকে চালানোর জন্য। তাহলে এটাকে ধরে নাও যে পাম্প ওয়ার্ক ডান হচ্ছে WP। তাহলে আমি যদি নেট আউটপুটের কথা ভাবি, নেট আউটপুট W আউটপুট যেটা আছে সেটা যদি নেট জিনিসটার কথা ভাবি বা W নেট যেটা আছে, বেসিক্যালি W নেট সমান কি হবে দেখো, তুমি পেয়েছো আউটপুট হিসাবে WT, কিন্তু এই WT পাওয়ার জন্য কিছু পরিমাণ তোমার কনজাম্পশন হয়েছে ইলেকট্রিক্যাল পাওয়ার, সেটা হচ্ছে WP। তাহলে তোমাকে টারবাইনের যে টোটাল আউটপুট পেয়েছো তার থেকে পাম্পের সামান্য পরিমাণ যে ইনপুট তোমায় দিতে হয়েছে সেটা যদি সাবস্ট্রাক্ট করো, তাহলে তুমি টোটাল নেট ওয়ার্ক ডান এই সাইকেল থেকে তুমি যে আউটপুট সেটা পেলে WT মাইনাস WP। আর তোমাকে দিতে হয়েছিল কত ইনপুট হিসাবে, QIN, মানে ইলেকট্রিক্যাল ইনপুট হিসাবে দিতে হয়েছিল পাম্প ওয়ার্ক ডান, তাই ইলেকট্রিক্যাল আউটপুট হিসাবে পেয়েছো WT, তাহলে ওয়ার্ক ডান হিসাবে তুমি W নেট হচ্ছে WT মাইনাস WP। এবার এই টোটাল ওয়ার্ক ডান পাওয়ার জন্য তোমাকে হিট ইনপুট করতে হয়েছিল, সেটা হচ্ছে QIN। এবার আমি যদি এফিসিয়েন্সি টার্মে আসি, এফিসিয়েন্সি মানে হচ্ছে অলওয়েজ আউটপুট বাই ইনপুট, মানে তুমি কোন একটা প্রোডাক্ট কিনেছো সেটা তার জন্য ধরো আউটপুট যেটা দিচ্ছে আর তার জন্য তুমি যে ইনভেস্টমেন্ট করেছিলে, যে ইনপুটটা দিয়েছিলে, সেইটার যে রেশিও আউটপুট বাই ইনপুট সেটাকে বলা হবে এটা এফিসিয়েন্সি। তাহলে এটা হয়ে যাবে আউটপুট বাই ইনপুট, I/P লিখলাম আমি। তাহলে আউটপুট কত পেয়েছি, আউটপুট হচ্ছে আমার দেখো W নেট, ইনপুট কত, ইনপুট হচ্ছে আমার QIN। তাহলে এটা হয়ে যাবে এই একটা টোটাল পাওয়ার প্ল্যান্টের এফিসিয়েন্সি। এবার W নেট, এটা তো W ওয়ার্ক ডানের টার্মে বুঝলাম। এবার আমাদের কি দেয়া থাকে বেসিক্যালি নিউমেরিক্যাল সলভ করার ক্ষেত্রে, এগুলোকে বিভিন্ন পয়েন্ট হিসাবে কনসিডার করা থাকে। এটা ধরো বয়লারের আগে ঢোকার পয়েন্ট 1, তারপরে পয়েন্ট 2, তাহলে 2 থেকে এই পর্যন্ত গেলাম, কোনো রকম এক্সট্রা পয়েন্ট নেই, তাহলে এই পয়েন্টটাও 2ই থাকলো। তারপর 2 টারবাইন ওয়ার্ক ডান করলো, তাহলে এখানে একটা জিনিস হয়েছে কিছু একটা, তারপরে এই যে পয়েন্টটার নাম দিলে 3, তাহলে এখানেও 3, তারপরে কনডেন্সার কিছু একটা করেছে, কনডেন্স করেছে, তাই এর নাম দিয়ে দিলে 4, তারপর পাম্প ওয়ার্ক ইনপুট করতে হয়েছে, তাই এর নাম দিয়ে দিলে 5। আবার এখানে যদি কিছু না থাকে তাহলে 5 to 1 সেম জিনিস, 5 আর 1 সেম জিনিস। তো এইখানে আমরা যে টার্ম নিয়ে কথা বলি সেটা হচ্ছে এনথালপি, যেটাকে প্রকাশ করা হয় স্মল h দ্বারা, এনথালপি। এনথালপি মানে তুমি তোমার আমাদের ভাষায় এটুকু বুঝতে পারো যে কাজ করার যে পটেনশিয়াল সেটাকে তুমি এনথালপি হিসাবে বলতে পারো। তাহলে এই পয়েন্টে যে এনথালপি আর এই পয়েন্টের এনথালপি কোথায় বেশি হবে ভাবো, বয়লারে ঢোকার আগে পয়েন্ট ছিল 1, ঢোকার পরে পয়েন্ট হচ্ছে 2, তাহলে এনথালপি হচ্ছে প্রথম অবস্থায় ছিল H1, তারপরে গেছে H2, রাইট। তাহলে H1 তার এই আর H2 এর মাঝে কি হয়েছে, তুমি কিছু পরিমাণ হিট দিয়েছো, তাহলে অবশ্যই যে যে জিনিসটা ছিল তার মধ্যে তুমি কিছু পরিমাণ ওয়ার্ক ডান করেছো, মানে কিছু পরিমাণটাকে দিয়েছো, তার মানে তার এনথালপিটা আলটিমেটলি বেশি হবে। তার মানে পয়েন্ট 1 এর থেকে পয়েন্ট 2 এর এনথালপি অবভিয়াসলি বেশি হবে। তারপর এখানে দেখো 2 to 3 যদি আমি ভাবি, এখানে কিছু পরিমাণ ওই যে এনথালপিটা ইউজ হয়েছে তার ফলে আমি আউটপুট পেয়েছি, তার ফলে কিন্তু H3 এর যে এনথালপি সেটা কমে যাবে H2 এর থেকে, মানে H2 এর এনথালপি বেশি এই স্টিমের, তারপরে যে স্টিমটা এক্সপানশন হয়ে বেরোলো তার এনথালপি কিন্তু কমে যাবে। তারপরে যদি আমি H3 H4 ভাবি, কনডেন্সারে কনডেন্স হয়েছে, তারপরে H4 H5 ভাবি, দেখো H4 আর H5 এর ক্ষেত্রে কি হবে, পাম্পে তুমি আবার কিছু ইনপুট করেছো, তার মানে অবশ্যই 5 নম্বরের এনথালপি কিন্তু বেশি হবে H4 এর তুলনায়। চলো এবার আমি আর বাকি যে বেসিক সাইকেল আমরা বুঝলাম, এবার র্যাঙ্কাইন টিএস এবং বাকি জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। দেখো বাকি জিনিসগুলোর মধ্যে এই সাইকেলে যে আমি যদি র্যাঙ্কাইন ড্র করি তাহলে আমরা কি পাবো, দেখো র্যাঙ্কাইন বলতে টিএস ডায়াগ্রামকে বোঝায়। টি মানে হচ্ছে যেখানে টেম্পারেচার আর এস মানে হচ্ছে এনট্রপি। এবার টেম্পারেচার মানে কি, টেম্পারেচার মানে তো জানো যে যেখানে যদি কোনো হিট দেওয়া হয় তাহলে টেম্পারেচারটা বাড়ে জেনারেলি, কিন্তু যদি কোথাও ফেজ চেঞ্জ হয় তাহলেও কিন্তু টেম্পারেচার সেম থাকে, ঠিক আছে। চলো এবার টেম্পারেচার এনট্রপি যদি আমি ডায়াগ্রাম আঁকি, আর এনট্রপি কি, এনট্রপি মানে তুমি বুঝতে পারো যে নরমাল র্যান্ডমনেস, যে কোনো কিছুর র্যান্ডমনেস বিশৃঙ্খলাটা, সেটা হচ্ছে এনট্রপি।
তাহলে দেখে নেওয়া যাক এই যে আমি 1 to 2 2 to 3 3 to 4 5 4 to 5 এইসব করেছি, এটা আমি টিএস ডায়াগ্রামে কিভাবে ড্র করব। এবার এই র্যাঙ্কাইন সাইকেল, এই যে পাওয়ার প্ল্যান্ট বেসিক্যালি যে সাইকেলের উপর কাজ করে সেটা র্যাঙ্কাইন সাইকেলের উপর। এটা কিভাবে ড্র করতে হয়, এখানে প্রথমে তোমাকে একটা ড্রাইনেস ফ্র্যাকশনের কার্ভ আঁকতে হয়। এবার এই ড্রাইনেস ফ্র্যাকশন মানে কি? ড্রাইনেস ফ্র্যাকশন মানে হচ্ছে যে ধরো কোনো একটা স্টিম আছে, তার মধ্যে কতটা ময়েশ্চার কন্টেন্ট আছে বা সেই স্টিমটার ময়েশ্চার কন্টেন্ট কতটা কম আছে, সেটা ধরো ড্রাই, তাহলে সেটাকে বলা হবে এটা ড্রাইনেস ফ্র্যাকশন। মানে আমি যদি জলের কথা ভাবি তাহলে জলের ড্রাইনেস ফ্র্যাকশন কত হবে? জলের মধ্যে দেখো ড্রাইনেস ফ্র্যাকশন মানে যদি আমার তাহলে এই ড্রাইনেস ফ্র্যাকশনকে প্রকাশ করা হয় x দ্বারা, তাহলে x = 0 মানে সেটা হচ্ছে ওয়াটার, কারণ তার মধ্যে টোটালটাই ড্রাই বলে কিছু নেই। কিন্তু x = 1 যখন হবে তার মানে যে স্টিমটা কমপ্লিট স্টিম বা যেটা যদি সুপারহিটেড স্টিম বলি, সুপারহিটেড টার্মটা আমরা পরে আসছি, তো সেটা হবে যার মধ্যে ময়েশ্চার কন্টেন্ট নাই বললেই চলে, সেটা হবে তার ড্রাইনেস ফ্র্যাকশন হবে কমপ্লিটলি 1। তাহলে এই দিকটা হচ্ছে ড্রাইনেস ফ্র্যাকশন 0, এই দিকটা হচ্ছে ড্রাইনেস ফ্র্যাকশন 1। আচ্ছা, এই সাইকেলটা কিভাবে আঁকা হয় দেখো, এইখানে এইটা যে হচ্ছে কনডেনসেশন, এখানে কি করলাম? টেম্পারেচার সেম, কনডেনসেশনের ক্ষেত্রে টেম্পারেচার সেম, কারণ কি? কারণ এখানে ফেজ চেঞ্জ হচ্ছে, যার এখানে স্টিম ছিল এখানে আমরা ওয়াটার পেলাম, তো ফেজ চেঞ্জের সময় তাহলে এটা যদি 0.3 হয় এটা হবে 0.4, এবং এইটা সাইকেলটা চলছে এবং 4 to 5 এ কি করছে? আমরা পাম্প করছি। তাহলে 4 to 5 এ দেখা মানে আইডিয়ালি ধরে নেওয়া হয় আইসেন্ট্রপিক পাম্প ওয়ার্ক ডান হয়, কিন্তু অ্যাকচুয়ালি হয় না। তো আমরা ধরে নিচ্ছি আইসেন্ট্রপিক ওয়ার্ক ডান। আইসেন্ট্রপিক মানে কি? এনট্রপি সেম থাকছে। দেখো এনট্রপি সেম থাকছে বলে এস ছিল এনট্রপি, তাই কার্ভটা আমি এই স্টেট আঁকলাম, এস এর অ্যাক্সিসের অপোজিটের স্টেট আঁকলাম। তাহলে 4 to 5 হলো পাম্প ওয়ার্ক ডান। তারপরে কি হয়েছে দেখো, এই 4 to 5 এর পর এইখানে কিছু ইকুইপমেন্টস থাকে, কিছু হিটার থাকে, যার ফলে কি হয়? এই জলটা আস্তে আস্তে গরম হতে হতে বয়লারে পৌঁছায়, এবং এখানে বয়লারের আগে ইকোনমাইজার বলে একটা জিনিস আছে যেটা আমরা পরে আলোচনা করব। তো এই ইকোনমাইজার তার তাহলে এই পয়েন্ট পর্যন্ত 5 to এইখানে যে পয়েন্ট পর্যন্ত, এই পয়েন্টটাকে যদি আমরা স্পেসিফিক্যালি একটা অন্য নাম দিই এইখানটা, তো 5 to 1ই বলতে পারো। এই 5 to 1 হচ্ছে তোমার, এখানে তুমি সেন্সিবল হিটিং করছো, বিভিন্ন হিটার লাগানো হয়, ইকোনমাইজার লাগানো হয়, যার মাধ্যমে আমরা সেন্সিবল হিটিং করে থাকি। তো তারপরে কি হয়? 1 to 2 দেখো ফেজ চেঞ্জ হয়েছে, আবার এখানে ছিল ওয়াটার এতদূর পর্যন্ত, এখানে হয়েছে স্টিম, তাহলে এটা হয়ে গেল ফেজ চেঞ্জ, তারপরে টেম্পারেচার সেম, তারপরে টেম্পারেচার অ্যাক্সিসের সমানে আমরা ফেজ চেঞ্জের 1 to 2 পর্যন্ত। তারপরে কি করা হয়? এই স্টিমটাকে ডাইরেক্টলি টারবাইনে ফেলার আগে তার এই বয়লারের মধ্যেই সেখানটাকে সুপারহিটিং করা হয়, কখনো কখনো প্রয়োজন পড়লে রিহিটিং করা হয়। তুমি বলবে এই সুপারহিটিং আর রিহিটিং ব্যাপারটা কি? দেখো তুমি বয়লারে একটু স্টিম তৈরি করে ফেলেছো, এবার এই স্টিমের মধ্যে যদি কোনো ধরনের স্মল ড্রপলেটস জলের থেকে থাকে তাহলে সেটা টারবাইন ব্লেডের জন্য খুব ক্ষতিকর, কারণ একটা টারবাইন ব্লেড প্রায় 3000 RPM এ ঘুরছে, খুব হাই স্পিড, তো সেখানে যেটা স্মল ড্রপলেটস গিয়ে আঘাত করে সেটা খুবই ক্ষতিকারক টারবাইন ব্লেডের জন্য, টারবাইন ব্লেডকে ড্যামেজ করতে পারে, ইভেন টারবাইন ব্লেড ফেলিওরও হতে পারে। তো সেই কারণে কি করা হয়? এই যে স্টিমের মধ্যে যাতে ময়েশ্চার না থাকে সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করা হয়, ময়েশ্চার কন্টেন্টকে রিমুভ করার চেষ্টা করা হয়, তার জন্য সুপার হিটিং করা হয়। সুপার হিটিং মানে কি? যে স্টিমটা তৈরি হয়েছে সেটাতে তুমি আরো কিছু পরিমাণ হিট অ্যাড করছো, তার ফলে তার ড্রাইনেস ফ্র্যাকশনটা ইমপ্রুভ হয়ে যাচ্ছে, এই টার্মটাকে বলা হয় সুপার হিটিং। আচ্ছা, আর রিহিটিং ব্যাপারটা কি? রিহিটিং আমি তোমাদের পরে বলবো। ধরো একটা মানে এই যে টারবাইন, এটা একটা টারবাইন হয় না, জেনারেলি 2 বা 3টে টারবাইন হয়, একটা হাই প্রেসার টারবাইন, লো প্রেসার টারবাইন, মাঝে থাকে ইন্টারমিডিয়েট প্রেসার টারবাইন। তো হাই প্রেসার টারবাইনে একবার স্টিম গেল তাহলে তার এনথালপি কিছুটা কমলো, এবং আবার ওই বেঁচে থাকা স্টিমের এনথালপিটাকে ইউটিলাইজ করার জন্য, যাতে আমরা কাজে লাগাতে পারি, তাই জন্য ওটাকে আরেকবার বয়লারে আনা হয়, আরেকবার হিটিং করা হয়, তার ফলে ওর প্রেসার টেম্পারেচার আবার আগের অবস্থায় বা আরেকটু বাড়ানোর চেষ্টা করা হয়, যাতে আমরা ওই স্টিমটাকে ইউজ করে আরো ওয়ার্ক আউটপুট পেতে পারি। তো সেই জিনিসটাকে বলা হয় রিহিটিং। যদি আমরা নর্মাল সুপার হিটিং করি তাহলে এরকম সাইকেল থাকবে, এরকম ভাবে হালকা টিএস মানে টেম্পারেচার অ্যাজ ওয়েল এজ এনট্রপি বাড়বে এবং কার্ভটা এখানে এসে মিট করবে। যদি রিহিটিং হতো তাহলে এই যে একবার নেমেছে আর একবার আমি রিহিট করার ফলে আর একবার উঠে তারপর নামতো, এটা হয়ে যেত র্যাঙ্কাইন রিহিটিং সাইকেল। তো এইটা হচ্ছে তাহলে 1 2, এই দেখো এইটা এই পয়েন্টটাকে যদি আমি নাম দিই 3 পয়েন্ট, আমি 2 ড্যাশ পয়েন্ট নাম দিলাম 2 ড্যাশ, তারপর এখানে ধরো তো এখানে একটা নাম দাও 3 পয়েন্ট নাম দিলে ধরো
1 to 3 হয়ে গেছে, তাহলে এখানে 1 to এখানে আমি p নাম দিলাম, তারপর p to 3 এইখানটা যদি আমি p নাম দিয়ে দিই তাহলে p to 3 হবে টারবাইন এক্সপানশন। তো পরে যখন আমরা নরমাল থিওরি প্রবলেম সলভ করব সেগুলো দেখব। তাহলে এইটা হবে টারবাইন এক্সপানশন, এবং টারবাইন এক্সপানশনও ধরে নেওয়া হয় আইসেন্ট্রপিক এক্সপানশন হচ্ছে, সেই কারণে এই টারবাইনের p to 3 এইটা এইখানে দেখো আইসেন্ট্রপিক মানে এনট্রপি সেম মানে স্ট্রেট লাইন, এইদিকেও 4 to 5 এ পাম্প অর্গানে এনট্রপি সেম ছিল মানে স্ট্রেট লাইন। আচ্ছা এখানে টেম্পারেচার সেম ছিল এই দুটো কেসে 1 to 2 এবং 3 to 4, সেই জন্য এখানে কি হয়েছে, এখানে তোমাদের ইভাপোরেশন হয়েছে বা যেটাকে বলবে ফেজ চেঞ্জ হয়েছে, আর এখানে কি করা হয়েছে, কনডেনসেশন হয়েছে। আর এটার ভালো নাম বলতে গেলে তুমি বলতে পারো যেখানে যেহেতু তুমি এখানে হিট অ্যাড করছো, তাহলে তুমি এটা হচ্ছে যে হিট অ্যাডিশন আর এখানে হচ্ছে হিট রিজেকশন। ঠিক আছে, কনস্ট্যান্ট টেম্পারেচার হিট অ্যাডিশন করছে আর কনস্ট্যান্ট টেম্পারেচার হিট রিজেকশন হচ্ছে কনডেন্সারে। তারপর 4 to 5 পাম্প প্রবলেম, 5 to 1 সেন্সিবল হিটিং, 1 to 2 হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার হিট অ্যাডিশন, 2 to p হচ্ছে এখানে যদি রিহিটিং করে থাকো রিহিটিং, নট নরমাল সুপারহিটিং প্লাস রিহিটিং থাকলে এরকম সাইকেল হবে। p to 3 এইটা যেটা হবে সেটা হবে টারবাইনের যে এক্সপানশন হচ্ছে আইসেন্ট্রপিক এক্সপানশন ইন টারবাইন। তো এটা হচ্ছে বেসিক সার্কিট র্যাঙ্কাইন টিএস ডায়াগ্রাম। এবার আমরা বেসিক টার্মস অলরেডি তোমাকে বলে দিয়েছি, এনথালপি কি, এনট্রপি কি, টেম্পারেচার কি, বয়লারে কোথায় কি থাকে সেটা তোমাকে বললাম। এবার আমরা মলিয়ার চার্ট নিয়ে কথা বলবো। তো মলিয়ার চার্টটা কিছুই না, তুমি এই যে টেম্পারেচার, এনথালপি, এনট্রপি এই প্যারামিটার গুলো সম্পর্কে জানলে মলিয়ার চার্ট হচ্ছে ঠিক সেটাই জিনিস যে মলিয়ার চার্টে কি করা হয়, মলিয়ার চার্ট তোমাকে ড্র করা হয় এইচএস ডায়াগ্রাম। এইচএস ডায়াগ্রাম থাকে মানে একদিকে থাকে এনট্রপি, একদিকে থাকে এইচ মানে এনথালপি, এনট্রপি কার্ভ, এবং মাঝে কনস্ট্যান্ট প্রেসার লাইন থাকে, কনস্ট্যান্ট প্রেসার লাইন থাকে এবং কনস্ট্যান্ট টেম্পারেচার লাইন, কনস্ট্যান্ট ভলিউম লাইন, এই ধরনের বিভিন্ন ধরনের কার্ভ সেখানে কিন্তু দেওয়া থাকে। তো তার ফলে কি হয়, ধরো তোমার কোনো একটা পয়েন্টের এনথালপি মানে এইচ জানা এবং এনট্রপি এস জানা, তাহলে সেই পয়েন্টে তুমি যদি প্রেসার খুঁজে পেতে চাও তাহলে তোমাকে এই মলিয়ার চার্ট হেল্প করতে পারে। তো সে কি করবে, তাহলে তুমি সেখানে কি করবে, দেখো তোমার যদি এইচ আর এস জানা থাকে তাহলে তুমি এইচ আর এস এর রেসপেক্টে লেটস একটা পয়েন্ট পাবে, তোমরা যেমন কোঅর্ডিনেট পেয়ে থাকো সেরকম একটা পয়েন্ট পাবে। এবার এই পয়েন্টে কনস্ট্যান্ট প্রেসার লাইনের রেসপেক্টে কোথায় কাট করছে, ধরো কনস্ট্যান্ট প্রেসার লাইনটা লেটস এখানে আছে, তো একে এক্সাজারেটেড করে যে পয়েন্টে এসে কাট করবে সেই পয়েন্টের করেসপন্ডিং যে এর পাশে দেখবে প্রেসার লেখা থাকে 30 বার এরকম, তারপর ধরো 50 বার, তো এর মাঝে এলে তুমি একটা অ্যাপ্রক্সিমেট করবে, সেখান থেকে তুমি কিন্তু সেই পয়েন্টের প্রেসার পেয়ে যাবে, সেই পয়েন্টের টেম্পারেচার পেয়ে যাবে। তো এইভাবে মলিয়ার চার্টটা দেখা যায়। আচ্ছা, আর স্টিম টেবিল কিনা, স্টিম টেবিল হলো এই যে স্টিমের যে বিভিন্ন প্যারামিটার, স্টিমের বিভিন্ন প্যারামিটারস বলতে স্টিমের এনথালপি, এনট্রপি এবং এইচ এর যে আরো ভাগ হয়, এইচ এফ জি হয়, HF হয় এবং HG হয়। এবার এই FG বলতে কি বোঝায়, F ফর হচ্ছে ফ্লুইড, মানে তোমার যখন লিকুইড স্টেটে আছে মানে যখন জল অবস্থায় আছে, ওয়াটার অবস্থায় আছে, তখন তার যে এনথালপি সেটা হয় HF, যখন স্টিম অবস্থায় আছে তখন তার যে এনথালপি সেটা হয় HG, G ফর গ্যাস, F ফর ফ্লুইড মানে তুমি লিকুইড মনে রাখতে পারো। আর HFG মানে ওই যে তোমার স্টিম থেকে জল থেকে স্টিমে পরিণত করতে যে পরিমাণ তোমার এনথালপিটা লেগেছে সেটা হচ্ছে HFG। HFG বেসিক্যালি আর কিছুই নয়, Hg মাইনাস HF। সিমিলারলি যেমন H এর এনথালপির জন্য এতগুলো টার্ম হয়, এনট্রপির জন্য হয় SF হয়, SFG হয়, অ্যাজ ওয়েল অ্যাজ SG হয়, এবং তার টেম্পারেচার, প্রেসার এই ধরনের টার্মগুলো কিন্তু থাকে। কিভাবে স্টিম টেবিল লিখতে হয় আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম 3.1 সেমিস্টারে, এবার কোন নিউমেরিক্যাল এলে সেখানেও দেখিয়ে দেব। আর সেখানে কি থাকে, স্টিম টেবিলে বেসিক্যালি প্রেসার, টেম্পারেচার তোমাকে স্টিম টেবিলে দেখতে হয়। আচ্ছা, দুটো জিনিস মাথায় রাখতে হবে যে স্যাচুরেটেড স্টিম আর সুপারহিটেড স্টিম। স্যাচুরেটেড স্টিম কোনটা, না প্রথমে বয়লার থেকে যে স্টিমটা বেরিয়েছিল সেটাকে বলা হয় স্যাচুরেটেড স্টিম। তোমাকে বলেছিলাম এই স্টিমের মধ্যে ড্রাইনেস ফ্র্যাকশন ইমপ্রুভ করার জন্য তাকে আরেকবার পুনরায় বয়লারে বা বয়লারে একটা জোন দিয়ে এটাকে পাস করাতে হয়, যেটাকে বলা হয় সুপারহিটিং জোন। যদি সুপারহিটিং করা হয় তখন সেই স্টিমকে আমরা বলবো সুপারহিটেড স্টিম। তাহলে তোমার যদি কোথাও স্যাচুরেটেড স্টিম থাকে তখন তুমি স্টিম টেবিলে স্যাচুরেটেড টেবিলে যাবে,
যদি কোথাও সুপারহিটেড স্টিম টেবিল থাকে দেখবে লেখা থাকে সুপারহিটেড টেবিল। এবং তোমার যদি প্রেসারের রেসপেক্টে জানতে হয় বা প্রেসার নিয়ে জানতে হয় তাহলে করেসপন্ডিং প্রেসার টেবিলে যাবে, অথবা টেম্পারেচার নিয়ে জানতে হলে করেসপন্ডিং টেম্পারেচার টেবিলে যাবে। এছাড়া সেই স্টিম টেবিল থেকে আরো ডাটা পাওয়া যায়, স্পেসিফিক ভলিউম পাওয়া যায় এবং আরো অন্যান্য ডাটা পাওয়া যায়, যেটা আমাদের নর্মাল কিছু ম্যাথমেটিক্স এলে আমরা সেটা নিয়ে আলোচনা করব। চলো আপাতত এটাই, আমি তোমাদের নিউমেরিক্যাল গুলো আস্তে আস্তে সলভ করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।